শহরেই ফের গ্রেফতার অনুপ্রবেশকারী। একেবারে কলিন স্ট্রিট থেকে গ্রেফতার এই আবিদুর রহমান। তার কাছে প্যান কার্ড, আধার কার্ড সবই মিলেছে এবং সবই ভুয়ো। কথা বলবো প্রতিনিধি সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, কতদিন ধরে এই সন্দেহভাজন বাংলাদেশি এখানে? দেখো, গত 1 বছরের বেশি সময় ধরে কলকাতায় বাস করছিল এই আবিদুর রহমান, বছর 37-এর, যাকে গতকাল রাতেই পার্ক স্ট্রিটের কলিন লেন থেকে পুলিশের জালে যে ধরা পড়েছে। এবং 1 বছরের বেশি সময় ধরে যে ছিল এখানে, তাতে কেন পুলিশের জালে এতদিন ধরা গেল না, সেই যে তদন্ত, সে তদন্ত ইতিমধ্যেই চালাচ্ছে পার্ক স্ট্রিট থানার যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন তারা। ঠিক তেমনই ধৃতের কাছ থেকে জাল আধার এবং প্যান কার্ড উদ্ধার হয়েছে। কোথা থেকে, কার কাছ থেকে জাল আধার প্যান কার্ড বানিয়েছে এই ধৃত, তারই জানার চেষ্টা করছে এই মুহূর্তে বলে। আবিদুর রহমানকে ইতিমধ্যে ব্যাংশাল আদালতে তোলা হয়েছে এবং তার যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। অন্যদিকে আবিদুর রহমান এই 1 বছরে কি কার্যকলাপ ছিল সেটা কি জানতে পারা গেছে আপাতত পুলিশ? দেখো, তার কাছ থেকে বিপুল পরিমাণ যে জাল আধার এবং প্যান কার্ড পাওয়া গিয়েছে। শুধুমাত্র তাই নয়, সে জাল আধার এবং প্যান কার্ড টাকার বিনিময়ে করে দিত বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং ইতিমধ্যেই গত মাসে পার্ক স্ট্রিটের একটি গেস্ট হাউস থেকে সেলিম মাতব্বর নামে এক অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে। এই আবিদুর রহমানের সঙ্গে সেলিম মাতব্বরের কোন রকম কোন যোগসাজশ রয়েছে কিনা সেই বিষয়ে এই মুহূর্তে খতিয়ে দেখে তদন্তকারী আধিকারিক। আর এবার নদিয়াতে চলে যাব। নদিয়াতে মুড়ি মুড়কির মতো অনুপ্রবেশ আর সক্রিয় পুলিশ। গতকাল 10 জনকে গ্রেফতার করা হয়েছিল, তার ছাড়াও 5 জন ভারতীয় দালাল ছিল। আর আজকেও 3 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে, তার সঙ্গে আবার ভারতীয় দালালও রয়েছে। এখনো পর্যন্ত এই খবর জানা যাচ্ছে যে নদিয়ায় ফের পুলিশের জালে বাংলাদেশি, গ্রেফতার 3 ভারতীয় দালালও। সরাসরি চলে যাব প্রতিনিধি রঞ্জিতের কাছে। রঞ্জিত, সীমানা, নদিয়ার সীমানা কি খোলা নাকি বিএসএফ গোটা সীমান্ততেই রয়েছে, গোটা সীমান্ততেই রয়েছে? না হলে এরকম অনুপ্রবেশ কি করে হচ্ছে? দেখো অয়ন্দা, প্রথমে জানি রাখি যে 265 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা রয়েছে। তার মধ্যে রানাঘাট পুলিশ জেলাতে বেশ কিছু অংশ রয়েছে এবং ধামতলা, গাংনাপুর এবং হাঁসখালি যে এলাকা রয়েছে, এই বিস্তীর্ণ এলাকা জুড়েই কিন্তু গত কয়েক মাস ধরে কিন্তু লাগাতার তল্লাশি চালাচ্ছে রানাঘাট জেলা পুলিশ। এবং নভেম্বর এবং ডিসেম্বর যদি দেখা যায়, সেক্ষেত্রে যে অনুপ্রবেশকারী তাদের গ্রেপ্তার সংখ্যাটা অনেকটাই বেশি। তার সাথে সাথে যারা অনুপ্রবেশ করতে সাহায্য করছে এই দালাল চক্র, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করছে রানাঘাট জেলা পুলিশ। এবং গতকাল রাতেও কিন্তু একইভাবে অভিযান চালায় এবং হাঁসখালি, ধামতলা এবং গাংনাপুর, এই 3টে থানা, বিশেষ করে সীমান্তবর্তী থানা, এখানে কিন্তু অভিযান চালায় এবং এখান থেকে 3 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে। তার পাশাপাশি যারা এদেরকে সাহায্য করছে অনুপ্রবেশ করতে, সেই 3 অনুপ্রবেশকারীকেও গ্রেপ্তার করে। এবং দেখা যাচ্ছে যে যেহেতু সীমান্তবর্তী এলাকা, সেখানে বিএসএফের নজরদারি থাকার পরেও একের পর এক অনুপ্রবেশকারী তারা ভারতে চলে আসছে এবং তাদেরকে সাহায্য করছে এখানকার কিছু দালাল, তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করছে পুলিশ। এবং এর আগেও আমরা দেখেছি যখন গ্রেপ্তার করেছে রানাঘাট পুলিশ জেলা সূত্রে জানিয়েছিল যে বিশেষ করে এরা আসে কাজের সন্ধানে এবং ভিন রাজ্যে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। এই দালাল চক্রই তাদেরকে মূলত পাঠায় এবং তাদেরকে একটা সময় দালাল চক্রই, তার মানে এই বিপুল পরিমাণ আধার কার্ড, প্যান কার্ড সমস্ত কিছু তৈরি করে দেয়। যা উদ্ধার হয়েছে এই আবিদুর রহমান, কলকাতা থেকে ধৃত বাংলাদেশিকে। আর ক্যানিং এ আপনাদেরকে মনে করিয়ে দিই, গত কয়েকদিন আগে জাভেদ মুন্সি জঙ্গি, তাকে গ্রেফতার করা হয়েছিল। কাশ্মীর থেকে এসে এখানে থাকতো। সেই ক্যানিং এ জঙ্গি গ্রেফতারের পর থেকে বিভিন্ন জায়গায় নজরদারি চলছে। গতকাল হোটেল মালিকদের সঙ্গে আইসি বৈঠক করেন, ক্যানিং এর হোটেল মালিকদের সঙ্গে। আজকে আবার বিভিন্ন জেটি ঘাটে নজরদারি পুলিশের, বিভিন্ন জেটি ঘাটে নজরদারি। এই জাভেদ মুন্সি গ্রেফতার হওয়ার পরপরই ক্যানিং, গোসাবায় বাড়তি নজরদারি পুলিশের। বোট, লঞ্চ দাঁড় করিয়ে তল্লাশি নদীপথে। একেবারে কোনো ঝুঁকি নিতে নারাজ অনুপ পুলিশ।
একদম ঠিক, দেখো কোনোভাবেই ঝুঁকি নিতে চাইছে না হচ্ছে বারুইপুর জেলা পুলিশের আধিকারিকরা। তারা কিন্তু এই যে সুন্দরবনের গোসাবা, যেমন সুন্দরবন কোস্টাল থানা এবং গোসাবা থানা, এদিকে হচ্ছে ক্যানিং থানা, বাসন্তী থানা এবং ঝড়খালি কোস্টাল থানার পুলিশকে অতিরিক্ত সতর্কতা জারি করেছেন। তারা কিন্তু বিভিন্ন এলাকায়, যেমন জেটিঘাট শুধু নয়, নদীর মধ্যেখানে গিয়েও প্রয়োজন হলে মনে করলে কিন্তু সেখানে গিয়েও কিন্তু তারা কিন্তু তার মানে কি পুলিশের কাছে খবর আছে যে এখান দিয়ে ঢোকা সম্ভব, ঢুকতে পারে বাংলাদেশ সীমান্ত দিয়ে? দেখো বাংলাদেশ একদম কিন্তু এই যে হচ্ছে সুন্দরবন থেকেই কিন্তু বাংলাদেশ খুব তাড়াতাড়ি যাতায়াত করতে পারে। যেমন রায়মঙ্গল নদী দিয়ে কিন্তু এই সুন্দরবনের গোসাবা এবং হচ্ছে সুন্দরবন কোস্টাল থানা হয়ে একদিকে সড়ক পথে, যেমন গোসাবা থেকে হচ্ছে ক্যানিং হয়ে, ক্যানিং থেকে রেলপথে, সড়ক পথে কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জায়গায় যেতে পারে। এবং সেই কারণে দেখো কয়েকদিন আগে ক্যানিং থেকেই কিন্তু গ্রেপ্তার হয় জাভেদ হচ্ছে মুন্সি নামে এক জঙ্গি। তারপরে কিন্তু অতিরিক্ত সতর্ক নিয়েছেন প্রশাসন, কারণ একদিকে ক্যানিং থানার পুলিশের পক্ষ থেকে যেমন বৈঠক করা হয়েছে হোটেল মালিকদের নিয়ে, তেমনই পুলিশই কিন্তু গুরুত্বভাবে দেখছেন এবং নজর দিচ্ছেন বিভিন্ন জায়গায়। ওকে, আর এই সব যখন চলছে, বারবার বলছিলাম না বাংলাদেশে টালমাটাল, বাংলাদেশে রাজনৈতিক মাৎসন্যায়, আর তার সঙ্গে সঙ্গে এইভাবে অনুপ্রবেশ আর ইউনূস সরকারের ওপরে চাপ কোথা থেকে? বিএনপির থেকে, জামাতের থেকে। কি নিয়ে? ভোট আর সংস্কার। ইউনূসের অবস্থান ছিল যে সংস্কার আগে তারপরে ভোট, কিন্তু কেউই চাইছে না, সবাই চাইছে আগে ভোট তারপরে সংস্কার। সংস্কারের সঙ্গেই ভোটের প্রস্তুতির বার্তা দিলেন এবার ইউনূস। সুর নরম এবং আন্তর্জাতিক চাপও ছিল। আপনি কোন সরকার যে আপনি নির্বাচন করবেন আগে, সংস্কার করবেন আগে? সংস্কার বলতে সংবিধান সংশোধন বিভিন্নভাবে, সেই সংবিধান সংশোধনের কে আপনাকে অধিকার দিয়েছে? এরকম প্রশ্ন আন্তর্জাতিক মহল থেকে উঠছিল। মোহাম্মদ ইউনূস কি বললেন দেখুন। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। কথা বলবো প্রতিনিধি কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কৃষাণু, ধীরে ধীরে একেবারে যে চাপে পড়েছেন মোহাম্মদ ইউনূস সরকার, বোঝাই যাচ্ছে। হ্যাঁ, একেবারে। কেন বিএনপি বিশেষত ক্রমান্বয়ে কিন্তু শুরু চলাচ্ছিল মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। প্রথমে তারা বলেছিল আগে ভোট চাই, তারপর সংস্কার। আর একই সঙ্গে প্রশ্ন তুলেছিল সংস্কার তো সরকার করবে, স্থায়ী সরকার আছে, তোমরা কি সরকার সংস্কার করার কে? এবং সেই চাপের কাছে কিন্তু ক্রমশ আস্তে আস্তে কিছুটা হলেও পিছু হচ্ছেন, সুর নরম করছেন মোহাম্মদ ইউনূস। সেই ইঙ্গিতই তিনি দিয়ে রাখলেন যে দরকার পড়লে নির্বাচন কমিশন তো ভোট সংস্কারের কাজ করছেই, আর সরকার, তদারকি সরকার এবং জনগণ মিলে সংস্কারের কাজে চলছে। অর্থাৎ দুটো একই সঙ্গে চলছে। অতএব একটার সঙ্গে দুটোকে মিলিয়ে দিয়ে আগে সংস্কার পরে সরকার, এই জায়গা থেকে তিনি কিন্তু সরে আসছেন। বেশ। আর এছাড়াও রাজনৈতিক বার্তা, রাজনৈতিক দলগুলির কাছেও বার্তা দিলেন, কারণ রাজনৈতিক দলগুলি বিভিন্নভাবে মোহাম্মদ ইউনূসের দিকে তোপ দাগছিল। বিএনপি, জামাত, নাগরিক ঐক্য মঞ্চ, বাংলাদেশ পার্টি, বিভিন্ন দলের থেকে। তাদের চাপেও এবার সুর নরম করতে হলো ইউনূসকে। তিনি বললেন, বাংলাদেশের রাজনীতিকদের সতর্ক করলেন। বাংলাদেশের রাজনীতিকদের সতর্ক করে কি বললেন? বললেন ঐতিহাসিক সন্ধিতে বাংলাদেশ, অনেকের বলিদানে অপূর্ব সুযোগ, এমন সুযোগ হারানো ক্ষমাহীন অপরাধ। দেখুন, আমরা বাংলাদেশের নাগরিক হবার সুবাদে দেশের মঙ্গল সাধন করা যেমন হবে আমাদের নাগরিক দায়িত্ব, তেমনি বিশ্বের মঙ্গল সাধন করাও আমাদের কর্তব্য। আমাদের তরুণ তরুণীরা দ্রুত এই দুই দায়িত্ব সমানভাবে পালন করার জন্য প্রস্তুতি নেবে। আমরা এক ঐতিহাসিক আত্মত্যাগের বিনিময়ে এক অপূর্ব সুযোগের মুহূর্ত সৃষ্টি করেছি। এই সুযোগ যদি আমরা গ্রহণ করতে অনিচ্ছুক হই কিংবা অপারগ হই, তাহলে বাংলাদেশের ভবিষ্যতের কোনো প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। বাংলাদেশে বিদ্বেষের বিষ, ভারত বিদ্বেষের বিষ এখনো চলছে। বিভিন্নভাবে প্রধানমন্ত্রীকে পর্যন্ত, আমাদের প্রধানমন্ত্রীকে টার্গেট করছেন বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারা। আর বিদ্বেষের বিষ ছড়িয়ে তারা ভাবছেন বাংলাদেশের সব কিছু ঢেকে দেওয়া যাবে। দেখুন, বাংলাদেশে যদি কেউ মনে করে থাকে কোনো সীমান্ত থেকে এসে চট্টগ্রামের 1 ইঞ্চি মাটিতে হাত দেবে, তাদের কারো চোখ থাকবে না, হাতও থাকবে না।
খুব পরিষ্কার আমাদের বক্তব্য। যারা বাংলাদেশের চিকেন নেক নিয়ে খেলছে তাদের ভূ রাজনীতির নলেজ আবার নতুন করে পড়াশোনা করতে হবে। আমাদের স্বাধীনতা, আত্মমর্যাদা, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন। ভারতের প্রতি আমাদের অনুরোধ, আমাদের স্পষ্ট বার্তা, আপনাদেরকে প্রতিবেশী হিসেবে সম্মান করি, আপনারাও আমাদেরকে সম্মান করতে শিখুন। ভারত থেকে চোখ রাঙাই আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না। বাংলাদেশের মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলার সাহস সঞ্চয় করে। অস্থির বাংলাদেশ, তীব্র ভারত বিদ্বেষ, কট্টরপন্থীদের হাস্যকর হুমকি বন্ধ হচ্ছে না। ক্ষমতা যেমনই হোক, হুমকি আছে 16 আনা, বারবার ভারতকে নিশানা। আপনি যখন সব জেনে শুনে শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন এবং আপনার সেখানকার কিছু রাজনৈতিক দল এবং মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর রকমের অপপ্রচার দিচ্ছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি খারাপ, ভিসা রেস্ট্রিকশন করেছে, ভারতে যেতে না দেওয়ার বহু পদক্ষেপ নিয়েছে, এটাই বোঝা যায় যে আপনারা হাসিনার মাধ্যমে বাংলাদেশে একটা কলোনি করার, উপনিবেশ করার আপনারা প্রচেষ্টা চালিয়েছেন। মোদী সাহেব কি বললো যে 16 ডিসেম্বর ভারতের বিজয় দিবস। তিনি একটা টুইট করলেন, সেই টুইটের 6টি লাইনের মধ্যে বাংলাদেশের একটা শব্দ তিনি উচ্চারণ করেন না। আপনার স্বাধীনতার চেতনা কোথায়? এই দেশে যে সমস্ত বুদ্ধিজীবীরা ওই চেতনার কথা বলেন তারা একটু বর্জন করলেন না কেন? আপনারা চুপ কেন? তা আমরা কি পিন্ডির হাত থেকে মুক্তি পেয়েছিলাম দিল্লির হাতে বন্দী হওয়ার জন্য? দেখুন, এই সমস্ত জামাত নেতা, এদের এইসব অশিক্ষা কুশিক্ষা, এদের বক্তব্য, এটা কি জনমনে কোনো প্রভাব ফেলতে পারে? সুস্থ স্বাভাবিক শিক্ষিত যারা মুসলমানও আছেন, বাংলাদেশেও যারা আছেন, তারা মার্জিনালাইজড। আমরা তো সমস্ত মুসলমান সমাজের কাছে বলছি যে যেটা আপনাদের পথ নয়। উত্তাল বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘুরা। মঙ্গলবার বন্দরবনের একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সংখ্যালঘু প্রধান এলাকা পুড়ে ছাই, কাঠগড়ায় কট্টরপন্থীরা। 20 বছরের আগে থেকে আমরা এখানে দখলে ছিলাম। 19টা ঘরের মধ্যে 16টা ঘর পুড়ে গেছে। এর আগে আমাদেরকে একটা হুমকি দিচ্ছিল এরা, বিভিন্নভাবে আমাদেরকে ঘর বাড়ি পুরা দিবে আর আমাদের বিভিন্ন জানে মেরে ফেলার একটা হুমকি করছিল। গত মাসে বাংলাদেশের ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। তারপর থেকে সে দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়ে গেছে বলে অভিযোগ। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর ওপরেও হামলা চলে, তারপরেও তিনি অকুতোভয়। আমি আশঙ্কা করি না, বিভিন্ন লেখালেখি হচ্ছে, ওইটা আই ডোন্ট কেয়ার। আমরা মানুষের সেবা করি, সেবা করতেই থাকবো। আমি কোনো পলিটিক্যাল আইডেন্টিটি আমার নাই। আমি সারা জীবন লড়াই করেছি, এখনো যার জন্য যে নিগৃহীত নিপীড়িত তার জন্য আমরা কোনো ভয় পাচ্ছেন? না, আমার ওই মুহূর্তে কোনো ভয় নেই। হি ইজ আ ব্রেভ পারসন। উনি নিজে হি ডিসাইডেড টু ফাইট। উনি নিজে ফাইট করছেন। ইজ আ ব্রেভ পারসন। নিউজ 18 বাংলা।